বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম মাসুদ, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকের নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় 14-এর জীব প্রযুক্তি এই অধ্যায়ের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আসলে রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে? আগে আমাদের সংজ্ঞাটা জানতে হবে যে একটা ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ, যে অংশটা আমাদের প্রয়োজন, এরকমের একটা কাঙ্ক্ষিত অংশ কেটে নিয়ে অন্য একটা ডিএনএ অণুর সাথে যুক্ত করার যে পদ্ধতি বা প্রতিস্থাপন করার যে পদ্ধতি সেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আর যে এই পদ্ধতিটাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলা হয়। আর যে নতুন ডিএনএটা উৎপন্ন হয় সেই নতুন ডিএনএটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুতে প্রতিস্থাপন করার ফলে নতুন যে ডিএনএ অণুর সৃষ্টি হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। আর রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির এই প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন প্রযুক্তি বলা হয়ে থাকে। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য কতগুলো ধাপ অনুসরণ করা হয় আমরা জানবো যে এই ধাপগুলো কী কী। আগে চিত্রটা আমরা যদি একটু খেয়াল করি, তারপরে বর্ণনার দিকে যাব। দেখো, সর্বপ্রথমে কি করতে হবে, একটা বাহক সিলেক্ট করতে হবে, যেখানে আমি এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য যে কাঙ্ক্ষিত জিনযুক্ত ডিএনএ, সেই ডিএনএটাকে বহন করার জন্য একটা বাহক প্রয়োজন হয়, যেটা আমরা ইকোলাই ব্যাকটেরিয়া বা ইটসচেরিচিয়া কোলাই, যে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে পেয়ে থাকি, যেটাকে প্লাজমিড বলা হয়। এই প্লাজমিড ভেক্টর বা বাহক, এটাকে কি করব, ইকোলাই ব্যাকটেরিয়া থেকে পৃথক করে নিয়ে আসব। আর কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জিনযুক্ত ডিএনএ যেখানে সেই কাঙ্ক্ষিত জিনটা আছে, সেই ডিএনএ অণুটাকে সেটা কোনো একটা কোষ থেকে পৃথক করে নিব। এই দুইটা অংশকে আমরা একটা এনজাইমের মাধ্যমে কাটবো, যে এনজাইমটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে এই ডিএনএ দুটোকে কাটবো। একটা হচ্ছে প্লাজমিড যে ভেক্টর বা বাহক, সেটাও হচ্ছে ডিএনএ, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের বাইরে আর একটা স্বতন্ত্র যে ডিএনএ অণু থাকে সেটা। একই রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে আমরা কি করব, দুটো ডিএনএ অংশকেই খণ্ডিত করে নিব। করার পরে এগুলোকে একত্রে জোড়া লাগাবো কিসের মাধ্যমে? লাইগেজ এনজাইমের মাধ্যমে। লাইগেজ এনজাইমের মাধ্যমে জোড়া লাগালে বা যুক্ত করলে যে নতুন ডিএনএটা তৈরি হয় সেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। তাহলে আমার এইখানে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, এই অংশটুকু হচ্ছে প্লাজমিড, আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন। এখন এই কাঙ্ক্ষিত জিনযুক্ত ডিএনএটা তৈরি হয়ে গেল আমার। এখন এই যে ডিএনএটা তৈরি হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, এই অংশটাকে এখন কি করতে হবে, আমার ক্লোন করতে হবে, সংখ্যা বৃদ্ধি করাইতে হবে। এখন সংখ্যা বৃদ্ধি করানোর জন্য আমাকে কি করতে হবে, এটাকে যে ব্যাকটেরিয়া থেকে আমি প্লাজমিডটা নিয়েছিলাম সেই ব্যাকটেরিয়াটার দেহের ভিতরে এটাকে প্রবেশ করাই দিব। আর এই প্রবেশ করানোর যে পদ্ধতি, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনের মাধ্যমে এই যে নতুন যে ব্যাকটেরিয়াটাকে পাবো সেটাকে বলা হয় এই ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়াটা পাবো সেটা কি, ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়াটাকে আমরা যদি সংখ্যা বৃদ্ধি করি, তাহলে এই যে কাঙ্ক্ষিত জিনযুক্ত ডিএনএ বা কাঙ্ক্ষিত ডিএনএ যে খণ্ডটা, সেটার আমরা অনেকগুলো কপি পেয়ে যাব। প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যেই সেই যে কাঙ্ক্ষিত জিনযুক্ত যে ডিএনএর খণ্ডটা আছে সেটা থেকে যাবে। আর এটাকে ব্যবহার করার জন্য তখন আমরা এটাকে ওই প্লাজমিড থেকে পৃথক করে নিয়ে ভিন্ন ভিন্ন জীবের দেহে আমরা ব্যবহার করতে পারবো। এখন দেখি আমাদের বইয়ের ভেতরে কি লেখা আছে। মানুষের অন্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে, যার নাম হচ্ছে ইটসচেরিচিয়া কোলি বা সংক্ষেপে এটাকে বলা হয় ইকোলি ব্যাকটেরিয়া। এই ইকোলি ব্যাকটেরিয়ার একটা বিশেষত্ব আছে, যে এটা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে গবেষণা, এই গবেষণার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। কেন? কারণ ওর যে নিজস্ব ক্রোমোজোমের যে ডিএনএ আছে, এই ক্রোমোজোমের ডিএনএর বাইরে একটা স্বতন্ত্র ডিএনএ অণু আছে, যেটা হচ্ছে স্ববিভাজনে সক্ষম। এই জন্য এই ডিএনএটাকে আমরা ব্যবহার করতে পারি ভেক্টর হিসেবে বা বাহক হিসেবে।
এই ব্যাকটেরিয়ার উপর গবেষণা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অধিকাংশ সূত্রই আবিষ্কৃত হয়েছে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করব। আমরা কি ধাপ অনুসরণ করব? প্রথমে দাতা জীব থেকে কাঙ্ক্ষিত ডিএনএ অণুকে পৃথক করব। তাহলে এটা হচ্ছে দাতা, প্রাণী কোষ, যে কোনো প্রাণীর কোষ হতে পারে। এই প্রাণী কোষ থেকে আমরা ডিএনএটাকে কি করব? পৃথক করব। এরপর এই যে জিনটা, এই জিনের বাহক হিসেবে এই ব্যাকটেরিয়ার প্লাজমিডটাকে আমরা পৃথক করব। পৃথক করার পরে এই দুইটা অংশকে আমরা পরবর্তীতে কেটে নেব। তাহলে প্লাজমিডের সংখ্যাটা তোমাদেরকে আগেও বলেছিলাম, বইতেও তোমাদের লেখা আছে যে প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের বাইরে আর একটা স্বতন্ত্র ডিএনএ অণু, যেটা স্ববিভাজনে সক্ষম। স্ববিভাজন মানে কি? নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে, এরকমের বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় ধাপে ডিএনএ প্লাজমিড বা প্লাজমিড ডিএনএ, যেটা দাতা ডিএনএ, এই দুইটা অংশকে আমরা এনজাইমের মাধ্যমে কেটে নেব। যে এনজাইমের মাধ্যমে এটাকে কাটা হয় সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। দেখবা তোমাদের বইয়ের চিত্রের ভেতরে এখানে লেখা আছে যে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে এটাকে কেটে নিব। রেস্ট্রিকশন এনজাইম নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে বা বেস অনুসারে কি করতে পারে? ডিএনএকে খণ্ডিত করে দিতে পারে। তাহলে এই রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে এই খণ্ডিত করব। এখন দাতা ডিএনএর এখানে অনেকগুলো খণ্ড পাবো। এখানে কোনো একটার ভিতরে কাঙ্ক্ষিত জিনযুক্ত থাকবে, ডিএনএ খণ্ড থাকবে, সেটাকেই আমরা কি করব? এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির জন্য ব্যবহার করব। এই ধাপে মানে তৃতীয় ধাপ, এই ধাপে লাইগেজ এনজাইম দিয়ে দাতা ডিএনএ প্লাজমিড ডিএনএর কাটা প্রান্ত দুটির মাঝখানে স্থাপন করব। এখন ডিএনএ খণ্ড দুটোকে জোড়া লাগাতে হবে। এখন জোড়া লাগানোর জন্য আমাদের কি করতে হবে? এনজাইম ব্যবহার করতে হবে। কোন এনজাইম ব্যবহার করব? আমরা লাইগেজ এনজাইমটাকে ব্যবহার করব। লাইগেজ এনজাইম এখানে আঠার মতো কাজ করে এই দুটো অংশকে কি করবে? একত্রে জুড়ে দিবে বা জোড়া লাগিয়ে দিবে। এর ফলে নির্দিষ্ট জিন সহ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড তৈরি হয়ে গেল। রিকম্বিনেন্ট প্লাজমিড এখন দাতা ডিএনএর খণ্ডিত অংশটাকে বহন করে। এটা তো হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, টোটালটাকে বলা হয়। তাহলে এতটুকু অংশ হচ্ছে প্লাজমিড আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন। তাহলে এই যে দাতার ডিএনএর যে খণ্ডিত অংশটা, এটা এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা বহন করবে। পরের ধাপ, 4 নম্বর ধাপটা আমরা দেখব। এই ধাপে রিকম্বিনেন্ট প্লাজমিডকে ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করানো হয়। কেন? আমি শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে এখানে তো একটা খণ্ড আছে আমার, এই খণ্ডটা আমার অনেক লাগবে। এখন এদেরকে কি করতে হবে? সংখ্যা বাড়াতে হবে। এখন সংখ্যা বাড়াইতে চাইলে আমার যে ব্যাকটেরিয়ার দেহ থেকে আমি প্লাজমিডটা নিয়েছিলাম, সেই প্লাজমিডটা ওই ব্যাকটেরিয়ার দেহের মধ্যেই প্রবেশ করে দিব। আর দিলে কি হবে? ব্যাকটেরিয়া যখন বংশবৃদ্ধি করবে সাথে সাথে এই প্লাজমিডের সংখ্যাও বাড়তে থাকবে। আর কাঙ্ক্ষিত জিনযুক্ত ডিএনএর যে খণ্ডিতটা আছে সেটারও অনেকগুলো কপি তখন তৈরি হয়ে যাবে, বা এটাই হচ্ছে ক্লোনিং যেটাকে বলে থাকি, একটার অনেকগুলো কপি তৈরি করা। তাহলে এই জন্যেই আমরা কি করব? এই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা এখন ব্যাকটেরিয়ার দেহের ভিতরে প্রবেশ করাবো। আর এই প্লাজমিডটাকে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানোর যে পদ্ধতি, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। আর এর ফলে নতুন জিন দিয়ে যে ব্যাকটেরিয়াটা তৈরি হবে সেটাকে বলেছিলাম কি? এটাকে বলা হয় ট্রান্সজেনিক জীব। ট্রান্সজেনিক জীব আর হচ্ছে জিএমও তোমাদের বইতে আছে। ট্রান্সজেনিক জীবের কিন্তু একটা বৈশিষ্ট্যটা কি আর জিএমওর ভিতরে পার্থক্যটা কি, এটা স্পষ্ট ধারণা থাকতে হবে। কোনোভাবে যদি জিনগত যে কোনো পরিবর্তন সম্পন্ন হয় একটা জীবের মধ্যে, সেটাকে আমরা জিএমও বলতে পারবো। যে কোনোভাবেই যদি পরিবর্তন হয়, সেটা হচ্ছে পরাগায়নের মাধ্যমে হতে পারে, প্রজননের মাধ্যমে হতে পারে, যে কোনোভাবেই যদি জিনগত কোনো পরিবর্তন ঘটে সেটা হচ্ছে জিএমও। কিন্তু ট্রান্সজেনিক জীব আর জিএমও কিন্তু এক না। ট্রান্সজেনিক জীব হচ্ছে অন্য কোনো প্রজাতির থেকে নেয়া জিন যদি আমরা কোনো জীবের মধ্যে প্রবেশ করাই দেই, তাহলে সেটাকে বলা হয় ট্রান্সজেনিক জীব। যেমন ব্যাকটেরিয়ার জিন যদি মানুষের দেহে প্রবেশ করানো হয়, মানুষেরটা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয়, তাহলে এই যে এদের ভেতরে কিন্তু নিকটবর্তী কোনো সম্পর্ক নাই, এরা দূরবর্তী দুইটা প্রজাতি, একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির কোনো সম্পর্ক নাই। এরকমের ভিন্ন দুটো প্রজাতির মধ্যে যদি জিনগত পরিবর্তন সাধন করে কোনো বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটানো হয়, তখন সেই যে জীবটা উৎপন্ন হবে সেই জীবটাকে বলা হয় ট্রান্সজেনিক জীব। আর যে কোনোভাবে সামান্য কোনো পরিবর্তনই যদি কোনো জীবের ক্ষেত্রে সাধিত হয়, তাহলে সেটাকে কি বলা হয়? জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে।
এরপর নির্দিষ্ট জিন বহনকারী রিকম্বিনেন্ট প্লাজমিড ধারণ করা ব্যাকটেরিয়াগুলোকে শনাক্তকরণ করে আলাদা করতে হবে। যে ব্যাকটেরিয়াটার দেহের ভেতরে আমরা এই যে প্লাজমিড যে ডিএনএটাকে প্রবেশ করিয়ে দিয়েছিলাম, এই ব্যাকটেরিয়াটাকে এখন আমার কি করতে হবে? শনাক্তকরণ করতে হবে। কালচার প্লেটের ভিতরে তো সংখ্যা বৃদ্ধি করছে ওরা, এখন এখানে তো অন্য ব্যাকটেরিয়াও থেকে যেতে পারে। যে ব্যাকটেরিয়ার দেহের ভিতরে এই প্লাজমিড ডিএনএটা নাই, তাহলে আমার কি করতে হবে? এটাকে পৃথক করতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড যেটার ভিতরে আছে ওই ব্যাকটেরিয়াগুলোকে এক্সাইট করব, আর যেগুলোর ভিতরে নাই এগুলোকে ফেলে দিয়ে যেগুলোর ভিতরে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা আছে এদেরকে আমি ব্যাপক সংখ্যা বৃদ্ধি ঘটাবো। কারণ যেগুলোর মধ্যে নাই ওগুলোর তো সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে আমার কোনো লাভ হবে না। এজন্য আমরা কি করব? এদেরকে পৃথক করব বা আলাদা করব। পরে নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াকে ব্যাপক সংখ্যা বৃদ্ধি ঘটানো হয়। এই ব্যাকটেরিয়ার প্রত্যেকটিতে এখন কাঙ্ক্ষিত জিন আছে, যেটা আমি ওই যে প্রাণী কোষ থেকে নিয়েছিলাম, কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জিন। এখন এই প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যেই ওই কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জিনযুক্ত যে ডিএনএ খণ্ডটা সেটা এখন আছে। এখন এটাকে এই যে পদ্ধতিটা, এই যে একটা ব্যাকটেরিয়া থেকে আমরা অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি করলাম বা একই বৈশিষ্ট্য সম্পন্ন অনেকগুলো জিনের কপি তৈরি করলাম, এটাকে কি বলা হয়? ক্লোনিং বলা হয়ে থাকে। হুবহু একই বৈশিষ্ট্য সম্পন্ন কোনো জীব যদি উৎপন্ন করা হয় একটা জীব থেকে, তখন সেটাকে কি বলা হয়? ক্লোন বলা হয়ে থাকে। এখন এই জিনকে ব্যবহার করার জন্য প্রত্যেকটা ব্যাকটেরিয়া থেকে আমরা কি করব? এই প্লাজমিড রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটাকে পৃথক করে প্লাজমিডটাকে ফেলে দিয়ে আমি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জিনযুক্ত যে ডিএনএর খণ্ডটা আছে সেটাকে পৃথক করে নিয়ে আমি আবার ব্যবহার করতে পারবো যে কোনো জীবের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে টোটালি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ব্যাখ্যা। আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালাম।